কোলে বসে দোল খাওয়ার বদভ্যাস তার কিন্তু নেই। এই অভ্যাসটি কার আছে? গোলাম আজমের কোলে উঠে ক্ষমতায় এসেছেন আপনারা। শুনেন প্লিজ প্লিজ, চুপ করে রাখুন, শুনেন। ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন, মজার বিষয় ওয়াকআউট করতে পারবেন না। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। ধরুন আপনি একজন সংসদ সদস্য বা এমপি। 12 তারিখ সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বক্তব্য দিলেন এবং বিরোধী দলের কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আপনার ভেতরের সমস্ত রাগ উগরে দিলেন। এটা কি সম্ভব? এটা আসলে সম্ভব নয়, কারণ বাংলাদেশের জাতীয় সংসদ শুধুমাত্র রাজনৈতিক বিতর্কের জায়গা নয়, এটি একটি কঠোর নিয়মে পরিচালিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই এখানে প্রতিটি সংসদ সদস্যকে নির্দিষ্ট কিছু সংসদীয় বিধি মেনে তারপর কথা বলতে হয় বা চলতে হয়। সংসদ কক্ষের স্পিকারের ডান পাশে বসেন সরকারি দলের সদস্যরা আর বাম পাশে বসেন বিরোধী দলের সদস্যরা। প্রথম নিয়ম হলো, সংসদে স্পিকারের অনুমতি ছাড়া কোনো সদস্য বক্তব্য দিতে পারেন না, কারণ সংসদের সভাপতি বা অভিভাবক হলেন স্পিকার। তাই পুরো অধিবেশন তার অধীনেই পরিচালিত হয়। সংসদে কে কখন কথা বলবে, কত সময় কথা বলবে, এই সিদ্ধান্তগুলো নেন স্পিকার। আর তাই কেউ কথা বলতে চাইলে প্রথমে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে হয়। স্পিকার অনুমতি দিলে তবেই তিনি কথা বলতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যদি স্পিকার দাঁড়িয়ে কথা বলেন তখন সদস্যদেরকে, অর্থাৎ সংসদ সদস্যদের সবাইকে বসে পড়তে হয়। এটি সংসদের শৃঙ্খলারই অংশ। এবং সংসদ কক্ষে ঢোকা বা বের হওয়ার সময় স্পিকারের প্রতি সম্মান প্রদর্শন করাও সংসদীয় আচরণের একটি অংশ। এই স্পিকারকে সরকার এবং বিরোধী দলের মধ্যে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হয়। স্পিকার অনুপস্থিত থাকলে এই দায়িত্বগুলো পালন করেন ডেপুটি স্পিকার। দ্বিতীয়ত, সংসদে ভদ্র ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক। কোনো সদস্য অন্য একজন সদস্যকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না, অর্থাৎ অশালীন ভাষা বা অপমানজনক মন্তব্য বা অসংসদীয় শব্দ ব্যবহার করা সংসদীয় বিধির বিরুদ্ধে। যদি কেউ এমন শব্দ ব্যবহার করেন তাহলে স্পিকার সেই বক্তব্য সংসদের কার্য বিবরণী থেকে বাদ দিতে পারেন। যদিও আমরা অতীতে দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগের অনেক এমপি সরকার বা বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে অশ্রাব্য ভাষায় বক্তব্য দিয়েছেন, এমনকি গালাগালি পর্যন্ত করেছেন। যদিও ইউরোপের অনেক দেশে, বিশেষ করে পোল্যান্ড বা ইউক্রেন কিংবা দক্ষিণ কোরিয়া বা ফ্রান্সের মতো দেশে পার্লামেন্টে গালাগালির পাশাপাশি মাঝে মাঝে সংসদে বক্সিং কিংবা চেয়ার ছুঁড়ে মারা দৃশ্য আমরা দেখেছি। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি, এরপরও বলা যায় না কি হয়। এরপর আসি পোশাকের বিষয়ে। সংসদে উপস্থিত হওয়ার জন্য সদস্যদের মার্জিত পোশাক পরতে হয়। বাংলাদেশে সাধারণত পুরুষ এমপিরা পাঞ্জাবি, কোট বা স্যুট পরেন, আর নারী এমপিরা শালীন পোশাক পরেন। তবে এবার হয়তো কিছুটা ব্যতিক্রম দেখা যেতে পারে। বিশেষ করে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে হয়তো জুলাই অভ্যুত্থানের তার সেই জার্সি গায়ে দিয়ে হয়তোবা সংসদে দেখা যেতে পারে। সংসদের অন্যতম প্রধান কাজ হলো নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইন সংশোধন করা। আইনের খসড়া বা প্রস্তাবকে বলা হয় বিল। কোনো প্রস্তাব বা বিল আনতে হলে আগে লিখিত নোটিশ দিতে হয়। একটি বিল আইন হওয়ার জন্য সাধারণত 3টি ধাপ বা রিডিং অতিক্রম করতে হয়। প্রথম ধাপে বিল সংসদে উত্থাপন করতে হয়। দ্বিতীয় ধাপে বিলের ওপর বিস্তারিত আলোচনা বা পর্যালোচনা এবং সংশোধনের প্রস্তাব গ্রহণ করতে হয়। প্রয়োজনে বিলটি আরও পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদের স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। তৃতীয় ও চূড়ান্ত ধাপে বিলটি ভোটে তোলা হয়। উপস্থিত সদস্যদের ভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাশ হলে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয় এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সেটি সরকারি গেজেটে প্রকাশিত হয় এবং তখনই সেটি আইনে পরিণত হয়। যে কোনো অধিবেশন চালাতে হলে কমপক্ষে 60 জন সদস্যের উপস্থিত থাকতে হয়, যাকে বলা হয় কোরাম। তাই ন্যূনতম 60 সদস্য উপস্থিত না থাকলে অধিবেশন স্থগিত হতে পারে।
জাতীয় সংসদ শুধু সরকার চালানোর জায়গা নয়, বিরোধী দলের সদস্যরাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা সরকারের কাছে প্রশ্ন করতে পারেন, কোনো নীতি বা সিদ্ধান্তের সমালোচনা কিংবা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন। এটি মূলত বিরোধী দলের প্রধান কাজ। এবং সংসদীয় গণতন্ত্রে সরকার সংসদের কাছে জবাবদিহি করে। এই জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম মাধ্যম হল প্রশ্নোত্তর পর্ব। প্রতিটি কার্যদিবসে প্রথম ঘন্টা এই প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত থাকে। অর্থাৎ এই সময় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের কাছে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। মন্ত্রীদের সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে হয়। এর মাধ্যমে সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা হয় এবং জনগণের সমস্যা সরাসরি সরকারের নজরে আনা যায়। এছাড়া জরুরি জনস্বার্থের কোনো বিষয় যেমন প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকট নিয়ে আলোচনা করার জন্য সংসদ সদস্যরা মুলতবি প্রস্তাবও আনতে পারেন। সংবিধান অনুযায়ী সংসদের অনুমোদন ছাড়া সরকার জনগণের কাছ থেকে কোনো কর আদায় করতে পারে না, এমনকি একটি টাকাও ব্যয় করতে পারে না। মোটা দাগে সংসদের একজন এমপি 4 ধরনের ক্ষমতা থাকে। প্রথমত, আইন পাশ করা, আইনের পরিবর্ধন এবং প্রয়োজনে যে কোনো আইন বাতিল করা। দ্বিতীয়ত, সংসদের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক করা যাতে জনস্বার্থের যথার্থ আইন ও নীতি প্রণীত হয়। তৃতীয়ত, সরকারের আয় ব্যয়ের সিদ্ধান্ত এবং বাজেট অনুমোদন করা। এবং চতুর্থত বা শেষটি, সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সংসদের কার্যকারিতা মূল্যায়নের লক্ষ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানদণ্ড। এছাড়া বৈদেশিক চুক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যেমন দুদক কোনো প্রতিবেদন দিলে সেটি সংসদে উপস্থাপনও করতে পারেন। মোটা দাগে এই হলো সংসদের নিয়মাবলী। অর্থাৎ একজন সংসদ সদস্য হিসেবে যে কাজগুলো তিনি করেন এবং যে নিয়মের মধ্য দিয়ে তাকে যেতে হয় সেগুলো হচ্ছে এইগুলো। এর বাইরে সংসদ সদস্যরা তেমন কোনো কাজ করতে পারেন না বা এই নিয়মগুলো ভাঙতে পারেন না। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।